প্রণয়ের অমূল কাব্য গল্পের ১৯তম অংশ। ফাইজ বেডের বক্সের কাছে পেপারওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে ক্যাচ ধরে দেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পুরাস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারহা হাতে কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারহাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারহা শুদ্ধর দিকে তাকায় না। সোফার টেবিলের সামনে কফির ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারহার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারহা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দু পা পিছিয়ে ডান দিকে এসে ফারহার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারহা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারহা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারহার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধের হাতে, তবে সেদিকে দেখল না সে। বা হাতে ফারহার বাহু টেনে পিছিয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারহা। টেনে পিছিয়ে আনায় ফারহার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুধু ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখলে দ্রুত ফারহার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারহা ভুরু কুচকে জেদ দেখিয়ে বলে, যাব না। আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পেছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারহা আর শুদ্ধের দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারহা এখান থেকে যা। ফারহা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার জন্য কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজে বুঝুক কেমন লাগে। ফারহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারহার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারহার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজদের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিনক্রেট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কপি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না, এসব ভাবলও না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব সুলভ কমেন্ট করলো, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে তো, কত নিতে পারে। কথাটা বলতে দেরি হলেও শুদ্ধের সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে যায়। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারহাকে ছাদের এক কোনায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারহার পেছনে দাঁড়িয়ে ফারহাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারহা শুদ্ধের অমন আচারে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকে তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারহার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারহা। ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানিতে টই টুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছে শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহার চোখের পানি দেখে শুদ্ধর রাগ নিভল, বোধহয় খানিক। ভুরু কুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন?
ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারহাদ চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে দৃষ্টি নিবন্ধন করে। শুদ্ধ ফারহাদ থেকে 2 পা পিছিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে বুকে 2 হাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় দিব। কি কারণে চোখে পানি জমলো বলে ফেলো তো ফারহা। ফারাহের অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধের পানে। ফারহার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকার ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারহাকে দেখল। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করল না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখেছিল, তবুও তুমি 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারহা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধের উপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, দেখুক তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করে তার সামনেই যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগে ফারহার গালে শক্ত একটা থাপ্পড় পড়ে। ফারহা ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বেলায় সব পারো, বিয়ে বাসর আরও কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুদ্ধ ফারহার গাল 2 হাতের আজলায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছ বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগেই সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজে হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারহা ভেজা চোখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারহা। কারণে কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারহা? ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করে হাসলো। ফারহের গাল থেকে হাত সরিয়ে বলে, ফারাহ, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারহ সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আর একটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। ফারহা একবার তাকায় শুদ্ধর পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারহা ঢোক গেলে শুদ্ধর দৃষ্টিতে। সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, এই ফারহা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মন পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, 2 হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোণায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়ে মনটা ভালো করবে, এটা ছাড়া আর উপায় কি? 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়েরা কোলের উপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে ফুচকা মুখে পুড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচের দিকে থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলে ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরে চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না? অন্যের বয়স গা ঘেঁষে বসেছিস? তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মায়রার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়রা আর বুল্লিতে দাঁড়িয়ে পড়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়, খুক খুক করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে ওঠে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়রা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট, হাসছো কেন? মায়রা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়রার দিকে। ভুরু কুঁচকে বলে, দেখছো যখন এসেছি তো জিজ্ঞেস করছো কেন? স্টুপিড। মায়রা মুখ ভোঁতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়রার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। স্কুল ড্রেসে মায়রার বয়স আরও 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে।
ইরফানের চোখ মুখে কেমন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হলো। এই বাচ্চা নাকি তার বউ, ভাবতেই নিজের কেমন বিরক্ত লাগলো। ইচ্ছা করলো একে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি কি বড় হতে পারো না? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জুড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকালো। কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড স্টুপিড। মায়রা হাতের প্লেট কেড়ে নিল ঠাস করে। তার পাশের চেয়ারে রেখে মায়রার কোলের উপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মায়রার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়। মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়। রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়রার কথা শুনল না। মায়রার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নেব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইয়োর প্রবলেম উইথ দ্যাট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হাবলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন লোক চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝলো, তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাহিলাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কিরে মায়রা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরার উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল। মনে হয় খুব রাগী। থাক, ভাগ জমানো লাগবে না। অতঃপর মায়রাকে বাই বলে চলে যায়। এদিকে মায়রা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোক, এখন এই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়রার কথায় জ্বলন্ত চোখে মায়রার দিকে তাকালো। মায়রা ঢোক গিলে বলতে নেয়, তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরে মায়রাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মোচড়ামুচড়ি করতে করতে বলে, কি করছেন? নামায় আমার, নামান বলছি। ইরফান শুনলই তো নাই। তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পিছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভিতরে উঠে আসছে। মায়রার চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়রার সাথে চেপে বসে। মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মায়রার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধ ছড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মায়রার চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন প্লিজ। আমি সরি, আর ফুচকা খাবো না।
ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়রা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়রার কানের নিচ বরাবর গলায় ডান হাতে শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বুঝাচ্ছি, নট ভাই, ইটস কনফার্ম। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মামা মানে? দূরে সরুন প্লিজ। মায়রার মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়রার ভীত মুখপানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণ সূক্ষ্ম হাসল। তবে মায়রা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়রার কিছু সংখ্যক চুল কানের পিঠে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর ভেরি লিটল বেবি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। মায়রা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের দিকে, গম্ভীর মুখপানে। সব তার মাথার উপর দিয়ে গেল। মায়রা ভুরু কুঁচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়রা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পুরো মুখে দৃষ্টি বোলায়, ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়রা ঢোক গেলে। ইরফানের দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়রা। তার মুখের সাথে ছুঁই ছুঁই তখনই মায়রা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়রার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফানের চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডোলে লম্বা শ্বাস ফেলে। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জিনে ধরে মাঝে মাঝে? বারবার ঢোক গিলছে। মনে মনে ভাবলো, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়রার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মায়রাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়রার চোয়াল ধরে উপর দিকে উঠে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই। ওই ছেলেটা কেন এটা বলল? মায়রা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফানের বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে। ডান হাতের শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো, স্টুপিড। মায়রা হাঁ করে চেয়ে আছে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গেলে জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রাখে মায়রার ভেজা ঠোঁট জোড়ায়। বুড়ো আঙ্গুল রাখে মায়রার ঠোঁটের উপর, আলতো হাতে স্পর্শ করে নিচের ঠোঁটে। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান মায়রার চোখের দিকে তাকালো। বাম হাতে মায়রার পায়ের জুতা খুলে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়রার দু হাত সহ কোমর শক্ত করে চেপে ধরে। মায়রার শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছ এখানে? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবন্ধ করে রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙ্গুল উল্টো করে চেক করে, চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়রার ঠোঁট জোড়ায় বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা চালায়। মায়রা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। মায়রার চোখ জোড়ায় পানি। মায়রা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়, আমি কিছু লাগাই না, বুঝলেন? নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁটে যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টি থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শ্যাট আপ স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউ নো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল। আই সোয়ার, কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো।
মায়েরা ভীতু চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পেছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে, কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল। উফ! ইরফান মায়েরার কথা শুনে রেগেও গেল। চোখ ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মায়রার দিকে। দ্রুত মায়রাকে ছেড়ে মায়রার গাল দুহাতে আগলিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলেই মায়রার ঠোঁটে আলতো হাত বুলায়। মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। মাঝে মাঝে চিনতে পারে না সেই লোককে। ইরফান মায়রার ঠোঁটের দিকে দৃষ্টি রেখে ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁটজোড়া এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দু হাত খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্ত শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি। মায়রা ইরফানের বুকে দু হাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে। রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়েরা ভয় পায় ইরফানকে দেখে, কিন্তু কি করতে চাচ্ছে এই লোক। আবার রেগেও যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নিয়ে খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশে সিটে বসতে নিলে ইরফান মায়রাকে বাঁ হাতে কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখন ওই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মায়েরা আসেনি এখনো? তুই এমন শার্টলেজ হয়ে বসে আছিস কেন? বাম পাশ থেকে মায়েরা চেঁচিয়ে বলে, আমি এসেছি। আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে। শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পরে আয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটা 16 বছর হতেও নাকি আরও 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্রই এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস। চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আলো। পঞ্চম কথা, বউ তোর, মলম লাগাবি তুই, বাকি সব কিছু দায়িত্ব তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চিন। এতদিন জানলাম তুই মায়রাকে মানিস না, এখন দেখছি মায়রা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে। ইরফান গাড়ির কাঁচ তুলে দেয়। মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়রা দুই দিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানেই দৃষ্টি রেখেই মায়রার দু গাল তার দু হাতের আজলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। চলবে ইনশাআল্লাহ।